আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অটোমেটিক কিছু ঘটনা ঘটে গেছে যেটা আসলে স্পেশাল কিছু একটা হবার মতোই। যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার, বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিং এ তারা কিছু কথা বলেছিল। যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন। আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার, যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে, বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেননি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া, তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন, এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি টান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট। সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবেন? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না, বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন। তো এখন এইরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো
অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3 জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। 1975 সালের 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুশতাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই 1975 সালের 6ই নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময় একটা মিটিং এ বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত 2টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে 1982 সালের 24শে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিঅ্যাক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন, বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে। তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা। কিন্তু সে একটু বাটে পড়ছে, একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে, ইউনূসের সাথে, বিএনপির সাথে, সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন। সো জেনারেল ওয়াকারের যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ সে সবার সাথে প্লে করতেছে। তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ডক্টর ইউনূস হ্যাজ টু গো, তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য, কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন $1,000,000 প্রশ্ন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন। গত 1 ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন টিউলিপ সিদ্দিক। একাধিক সূত্রে জানা গেছে, 3টি আইনি পয়েন্টে গুরুতর লঙ্ঘন এবং একটি পয়েন্টে কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির অভিযোগ এনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। সেজন্য এরই মধ্যে মামলার রায়ের দিন বাংলাদেশের দুদকের আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো সংগ্রহ করেছে টিউলিপের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট। দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে টিউলিপ সিদ্দিক যেহেতু ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য, সে কারণে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিডিওর মাধ্যমে দুদকের কাছে কৈফিয়ত তলব করা হতে পারে। আর এমনটি হলে বিষয়টি শুধু আইনি নয়, কূটনৈতিক ক্ষেত্রেও জটিলতা বাড়াতে পারে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম গত বছরের 1 ডিসেম্বর রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় কেবল টিউলিপ সিদ্দিকী নন, তার মা শেখ রেহানা, খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়েছিল। মূল অভিযোগ ছিল শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এবং টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের মূল্যবান জমি তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দিয়েছিলেন।
আদালত এই অভিযোগকে আমলে নিয়ে শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এই বিচার প্রক্রিয়াটি মূলত পরিচালিত হয়েছিল আসামিদের অনুপস্থিতিতে, কারণ শেখ হাসিনা ও শেখ রেহানা গত 5 আগস্ট ভারতে চলে যান এবং টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন। টিউলিপ সিদ্দিক এই রায়কে একটি ক্যাঙ্গারু কোর্ট বা সাজানো বিচারের ফলাফল হিসেবে মন্তব্য করেছেন এবং একে তার বিরুদ্ধে পরিচালিত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচারণা বলে দাবি করেছিলেন। টিউলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান যুক্তরাজ্যের স্টিফেনসন হারুট দুদককে সতর্ক করে দিয়েছে তাদের ক্লায়েন্ট মিথ্যা এবং বিরক্তিকর অভিযোগ এবং ক্ষতিকর বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য তার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। টিউলিপের আইনজীবীরা বাংলাদেশের দুদকের কর্মকাণ্ডকে বেআইনি প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য টিউলিপের সুনাম কলঙ্কিত করা এবং তার জনসেবায় হস্তক্ষেপ করা। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে 7 জানুয়ারি প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। সূত্রগুলো বলছে, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে মামলা বা অভিযোগ এবং বিচারিক প্রক্রিয়ার রায় দিয়েছে, সেখানে 3টি গুরুতর আইনি প্রক্রিয়ার লঙ্ঘন খুঁজে পেয়েছে তার আইনি পরামর্শ প্রতিষ্ঠান। প্রথম অভিযোগটি হলো, টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ থেকে বারবার দুদকের সাথে যোগাযোগের চেষ্টা করার পরও দুদক কোনো জবাব না দিয়ে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতি এই মামলার রায় হয়েছে। দর্শক, বিষয়টি নিয়ে ব্রিটেনের নামকরা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন এই মামলার রায় হওয়ার আগে। 25 নভেম্বর দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী টেরি ব্লেয়ার, সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ, ফিলিপ স্যান্ডস ও জিওফ্রি রবার্টসন। তারা সবাই কিংস কাউন্সিল অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদা সম্পন্ন আইনজীবী। হাই প্রোফাইল এই আইনজীবীরা বলছেন, টিউলিপ ন্যায় বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই বিষয়টি উল্লেখ করে ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বেশ গুরুত্ব পায় অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের বিষয়টি। ব্রিটিশ ও আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিকের দণ্ডকে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তন এবং সাবেক ক্ষমতাসীনদের উপর প্রতিশোধমূলক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ আইনজীবীদের দ্বিতীয় অভিযোগটি হলো শোনা কথা ও সাক্ষ্যের দুর্বলতা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুদকের তদন্ত প্রক্রিয়ায় টিউলিপের আইনজীবীরা ভয়াবহ দুর্বলতা খুঁজে পেয়েছেন। প্রতিবেদন অনুযায়ী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রায়ের পর দুদকের আইনজীবীরা সাংবাদিকদের ব্রিফিং করার সময় স্বীকার করেন, টিউলিপ সিদ্দিক সরাসরি কোনো প্রভাব খাটিয়েছিলেন এমন কোনো লিখিত বা ডিজিটাল প্রমাণ যেমন হোয়াটসঅ্যাপ বা ইমেল তাদের কাছে নেই। এই দুর্বলতাগুলো ব্রিটিশ আদালতে তুলে ধরার জন্য এরই মধ্যে গত 1 ডিসেম্বর রায়ের দিন ও তারপর ব্রিটিশ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত দুদকের আইনজীবীদের সাক্ষাৎকারগুলো সংগ্রহ করেছে স্টিফেনসন হারুট। ওই দিন বিবিসির খবরে প্রচার হয়েছিল, এই মামলায় নিযুক্ত স্পেশাল পিপি তরিকুল ইসলাম জানিয়েছেন, কেবলমাত্র সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দি ছাড়া এই অভিযোগ প্রমাণের সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। অর্থাৎ অ্যাপের মাধ্যমে মিস সিদ্দিকের আসামিদের সাথে যোগাযোগ করে প্রভাবিত করার কোনো স্ক্রিনশট বা নথি প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করেনি দুদকের আইনজীবীরা। তরিকুল ইসলাম বলেছেন, হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিক যোগাযোগ করেছেন, তবে হোয়াটসঅ্যাপের যোগাযোগের কোনো স্ক্রিনশট বা কপি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল ইসলাম বলেন, না সাক্ষী ওসমান গনি এবং উজ্জ্বল হোসেন ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি জনাব সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে তার মা, ভাই ও বোনকে প্লট বরাদ্দ দিতে প্ররোচিত করেছেন, উস্কানি দিয়েছেন। হোয়াটসঅ্যাপে মিস সিদ্দিকের দেয়া মেসেজের কোনো স্ক্রিনশট বা কপি আইনজীবীদের কাছে নেই বলে জানান তারা। দর্শক, আইনি পরিভাষায় বিষয়টিকে বলা হয় হিয়ারসে এভিডেন্স বা শ্রুতি কথা। এটি সাধারণত আন্তর্জাতিক আইনি মানদণ্ডে অত্যন্ত দুর্বল প্রমাণ হিসেবে গণ্য হয়, বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি একজন বিদেশি সংসদ সদস্য এবং ঘটনাটি একটি উচ্চ পর্যায়ের দুর্নীতি মামলা। তখন কেবল শুনেছি এমন সাক্ষ্যের উপর ভিত্তি করে সাজা প্রদান করা বিচারিক অপেশাদারিত্বের পরিচয় দেয়। টিউলিপ সিদ্দিক দাবি করেছেন যে তিনি ওসমান গনি বা ইকবাল হোসেন নামে কাউকে চেনেন না এবং তাদের সাথে তার কখনোই কোনো যোগাযোগ হয়নি। এমনকি ব্রিটিশ আইনজীবীরা ঘেঁটে দেখেছেন বিষয়টি বাংলাদেশের সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের চ্যাপ্টার 5 এর সেকশন 65A অ্যাডমিসিবল অফ ডিজিটাল রেকর্ডস বা ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতাকে ভায়োলেট করা হয়েছে।
আইনের ধারায় 65 এর উপধারা 4 অনুযায়ী ইলেকট্রনিক রেকর্ড যেমন স্ক্রিনশট, চ্যাটলগ, ইমেল ইত্যাদি আদালতের প্রমাণ হিসেবে পেশ করতে হলে অবশ্যই একটি বাধ্যতামূলক সনদ বা ম্যান্ডেটরি সার্টিফিকেট জমা দিতে হয়। এই সনদে প্রমাণ করতে হয় যে ডিজিটাল প্রমাণটি যে কম্পিউটার বা ডিভাইস থেকে নেওয়া হয়েছে সেটি সচল ছিল এবং প্রমাণের অখণ্ডতা বা ইন্টিগ্রিটি বজায় আছে। এই সনদ ছাড়া ডিজিটাল প্রমাণ গৌণ সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য। টিউলিপের আইনজীবীরা তৃতীয় যে অভিযোগটি আনতে যাচ্ছে সেটি হলো তাদের মক্কেলের সংশ্লিষ্টহীনতা। এখানে টিউলিপের আইনজীবীরা দুটো বিষয় আদালতের সামনে আনতে পারেন। একটি হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাঞ্চলের 6টি প্লট নিয়ে 6টি মামলা হয়েছে। এর একটি প্লটও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নামে নেই, কিন্তু 3টি মামলায় তিনি আসামি। এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হলো 1 ডিসেম্বর। প্রশ্ন হলো, টিউলিপ সিদ্দিক কোনো প্লট নেননি, তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল? আবার মামলাগুলোর চার্জশিটে বলা হয়েছে শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে 6টি প্লট বরাদ্দ নেন। এখানে টিউলিপের আইনজীবীদের প্রশ্ন হচ্ছে, যদি 2009 সালে এই প্রক্রিয়া শুরু হয়, টিউলিপ সিদ্দিক এমপি হয়েছিলেন 2015 সালে, তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কিভাবে সত্যি হয়? আইনের ভাষায় এই অভিযোগটি একটি গুরুতর কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির মুখে পড়েছে। একই নীতিতে চতুর্থ অভিযোগটি আনবে টিউলিপ সিদ্দিকের আইনি ফার্ম। দর্শক, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর এবং বিতর্কিত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংক্রান্ত দুর্নীতির দাবি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি মিডিয়া নোটে দাবি করেছিল, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রূপপুর প্রকল্প থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এই অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক 2013 সালে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সাথে এই চুক্তির মধ্যস্থতাকারী বা ব্রোকার হিসেবে কাজ করেছিলেন। দুদকের দাবি অনুযায়ী এই দুর্নীতির বিনিময়ে টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রসে 7 লাখ পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট লাভ করেন। টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট তথ্য প্রমাণ সহকারে দাবি করেছে যে কিংস ক্রস ফ্ল্যাটটিকে রূপপুর প্রকল্পের ঘুষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, সেটি টিউলিপ সিদ্দিক লাভ করেছিলেন 2004 সালে। অথচ রূপপুর প্রকল্পের সাথে রাশিয়ার আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল 2009 সালে এবং মূল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে। এই তথ্যের ভিত্তিতে টিউলিপের আইনজীবীরা যুক্তি দিয়েছেন, 2013 সালের একটি প্রকল্পের ঘুষ হিসেবে 2004 সালে কোনো সম্পত্তি পাওয়া যৌক্তিকভাবে অসম্ভব। স্টিফেনসন হারুট উল্লেখ করেছে, ফ্ল্যাটটি টিউলিপের পরিবারকে তাদের একজন পরিচিত ব্যক্তি উপহার দিয়েছিলেন এবং এর সাথে বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রকল্পের বিন্দু মাত্র সম্পর্ক নেই। দর্শক, টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যামস্টেড ও হাইগেটের এমপি, একসময় ছিলেন ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রী। তাকে দুর্নীতিতে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছিল ঢাকার আদালত। ব্রিটিশ আইনজীবীরা মনে করছেন, একজন ব্রিটিশ সংসদ সদস্যকে দুর্নীতিবাজ হিসেবে প্রচার করা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন এবং তার পেশাগত জীবনের জন্য চরম ক্ষতিকর। সে কারণে মামলা করার আগে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা FCDO বাংলাদেশের দুদকের কাছে কৈফিয়ত তলব করতে পারে। সেক্ষেত্রে টিউলিপের মামলাটি কেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত নয় বলে বিবেচিত হবে সেটির ব্যাখ্যা চাওয়া হবে। সেটি হলে গার্ডিয়ানের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম লিখেছে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে। দর্শক, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা যে অসঙ্গতিগুলো তুলে ধরেছেন, বিশেষ করে 2004 সালে ফ্ল্যাট বনাম 2013 সালে রূপপুর প্রকল্পের অসঙ্গতি এবং শোনা কথার ভিত্তিতে প্রসিকিউশনের বক্তব্য, তা বাংলাদেশের দুদককে বড় সড় প্রশ্নের মুখে দাঁড় করাবে। কারণ বিবিসি সহ অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত সরকার পক্ষের আইনজীবীদের ভাষ্য আছে। এখন দেখার বিষয়, সম্পূর্ণ আইনি পথে নাকি সাথে কূটনৈতিক পথেও এ বিষয়ে তৎপরতা চলে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। যে 500% ট্যারিফ চড়িয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, আসলে এখনো চড়ায়নি। 500% ট্যারিফ ঘোষণাটা আসবে, তার কারণ হচ্ছে যে আপনার এই যে ইউএস এর এখন যে একজন এমপি লিন্সি গ্রাম, যিনি কিনা আবার ডোনাল্ড ট্রাম্পের খুব একই সংসদের বন্ধু মানুষ, একই সংসদের এমপি এবং একই দলের লোক, তিনি বলেছেন যে যেহেতু রাশিয়ার কাছ থেকে তেল কিনা বন্ধ করছে না এই ইন্ডিয়া, চায়না এবং ভেনিজুয়েলা, এদের উপরে 500% ট্যারিফ বাড়িয়ে দেওয়া হোক। 500% ট্যারিফ বাড়াই দিলেই হবে, কারণ 20%, 25%, 50% দিয়ে কোনো লাভ হয় না, 500% সরাসরি।
তা সেই 500% ট্যারিফ বাড়াই দিলে কি হবে না হবে এটা বোঝার আগে আমরা একটা জিনিস একটু আপনাদের বলি। দেখেন, যে কোনো সময় আপনারা তো দেখেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে ইলেকশনের একটা রব চলতেছে, এটা আপনারা সবাই জানেন, বা এই একটা ইলেকশন হলে কিভাবে হয় বা কি করতে হয় এটাও আপনারা সবাই জানেন। যে ইলেকশনে বিভিন্ন প্রার্থী থাকে, প্রার্থীরা যখন ইলেকশনে দাঁড়ায় তখন তারা বিভিন্ন জায়গায় জনসভা করে, আর এই জনসভার জন্য, জনসভা তো লোক আনার জন্য কিন্তু পয়সা খরচ করতে হয়। কাউরে 200 টাকা দিতে হয়, কাউরে 1 বোতল পানি 200 টাকা দিতে হয়, কাউরে বিরিয়ানি খাওয়াইতে হয়, গাড়ি পাঠাইতে হয়, টমটম পাঠাইতে হয়, বাস পাঠাইতে হয়, ট্রাক পাঠাইতে হয়, যে আসেন ভাই জনসভাতে আসেন, মিটিং আছে, ঠিক আছে না? বিনা পয়সায় কিন্তু কেউ যায় না। এলাকায় এলাকায় অফিস করতে হয়, সেই অফিসের আবার চা পানির খরচ দিতে হয়, সেই খরচ নেওয়া দরকার গোলাগুলিও হয়ে যায়। এমনও হয়েছে যে সেই পানির জন্য আমি এমন বহু লোকও দেখছি যে যার হাতে টাকা আসছে তারা ল্যাংটা করে দিতে ইলেকশনের পরে, এইসব ঘটনা ঘটে। তো সেই আমেরিকাতে এই বছরের শেষের দিকে মিড টার্ম ইলেকশনে যদি ট্রাম্প বাবু না জিতেন তাহলে ওনাকে ইমপিচমেন্টের শিকার হইতে হবে, ওনাকে বের করে দেওয়া হবে পার্টি থেকে। সুতরাং এটা একটা সমস্যা, সুতরাং ট্রাম্প বাবুকে জিততে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইবার ট্রাম্প আসার আগে আপনারা যদি দেখেন যে ইলেকশনের 4-5 মাস আগে থেকে যেসব বক্তৃতা বিবৃতি হচ্ছিল আমেরিকাতে, সেখানে সরাসরি ট্রাম্প বলছিলেন যে আমাকে পয়সা দাও, আমি ইলেকশন করব, আমাকে পয়সা দাও, যদি পয়সা দাও তাহলে যদি আমি ইলেকশনে জিতা যায় তাহলে আমি তোমাদের এই টাকা রিটার্ন দিব। তখন কিন্তু আমেরিকার বড় বড় যে তেল কোম্পানি আছে এরা কিন্তু পয়সা ইনভেস্ট করছিল। আমেরিকাতে এটা ওপেন সিক্রেট, এটা বাংলাদেশের মতন, এটা আমেরিকাতে ওপেন সিক্রেট। ওকে, ঢালে, জিতলে তো রিটার্ন আসবে, জিতার পরে এই টাকা তো রিটার্ন আসতে হবে। রিটার্ন এই তেল কোম্পানিগুলোর কাহিনী কি? মিডল ইস্ট সহ বিভিন্ন দেশের তেল এরা উত্তোলন করে, এরাই বেচে। তার কারণ হচ্ছে যে এখন এই তেল যদি বেচতে না পারে তাইলে রিটার্ন পাবে কোথায়? তেল কোম্পানি ইনভেস্ট করছে। এখন দেখেন, এখন এমন তো না বলে 500 কোটি 700 কোটি লোকের আলাদা একটা ইয়ে করে দিলাম আর তেল ওখানে যায় বেচো কিনা হবে, তা তো হবে না। এখন লোক সংখ্যা তো আগে সে 750 কোটি 800 কোটি যাই আছে, এটা এখন এখানে সারা পৃথিবীর লোক সংখ্যা যা তার অর্ধেকই হচ্ছে আপনার ইন্ডিয়ার চায়নাতে 300 কোটি লোক, দুই দেশে। সুতরাং এরা তেল কিনে কই থেকে? এরা রাশিয়া থেকে কিনে। রাশিয়া কত করে বেছে? এক্সাম্পল বলতে, রাশিয়া স্যার 10 টাকা করে বেছে, আমরা তো 11 টাকা করে বেচি। কয় শালা রাশিয়ারে ব্লক করো। ব্লক করবেন কেমনে? রাশিয়াতে ইউক্রেনের সাথে যুদ্ধ করতে, সুতরাং এরা তেল কিনা, রাশিয়ার তেল কিনা এরা যুদ্ধ বাজায় রাখছে। সুতরাং রাশিয়াকে ব্লক করলে, রাশিয়া থেকে তেল না কিনলে বোম বানাইতে পারবে না, কিনতে পারবে না, আস্তে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এইটা হচ্ছে যে প্রপাগান্ডা প্রথমে চালানো হইলো, চালাইয়া ওকে। কিন্তু এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাও কিন্তু এরাই লাগাইছে, আমেরিকা। তখন ছিল যে আপনার অতীত সরকার, সে লাগাই দিয়ে গেছে, কারণ তারও ইয়ে ছিল যে তার দল জিতানোর, কিন্তু তার দল জিতে নাই দুর্ভাগ্যবশ। দেখেন ট্রাম্প আইসা তো এটারে আর বন্ধ করে নাই, এরা বন্ধ করতে চাইলে পারতো। ট্রাম্প সরাসরি অস্ত্র না দিয়ে সরাসরি হের দেশের সোলজার পাঠাইয়া ইউক্রেনে দাঁড়াই গেল, তো রাশিয়ার বোম মারতো না। তা করবো না, কিন্তু অল্প অল্প অস্ত্র তোমরা মারো, জিয়ে রাখো, যুদ্ধ বন্ধ করে দেবো, যুদ্ধ চলতে হবে, আমাদের ব্যবসা চলতে হবে, এই হচ্ছে মূল কাহিনী। এখন সেই যে গত 4-5 দিন আগে কি করলো, উনি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, ডিরেক্ট তুলে নিয়ে গেল। গতকাল রাতে ইউএনএ মানে ইউনাইটেড নেশনের যে বডি আছে সেখানে কিছু আইন আছে, সে আইনের মধ্যে 66টা আইন উনি বলে যে আমি তোমাদের এই 66 আইন মানি না। ওখানে তো অনেক রকম আছে, এগুলো হয়তো কাল পরশু নাগাদ সবগুলো পেয়ে যাব, এগুলো সে মানে না, এগুলো সে বাতিল করে দিল, যে তে মানবে না। এখন ব্যাপার হচ্ছে যে এইবার রাশিয়াকে তো ঠেকাইতে হবে, রাশিয়াকে ঠেকাইতে হবে। ঠেকাইতে হলে কি করতে হবে? তারে করতে হবে যে ইন্ডিয়ার, চায়নার এবং ব্রাজিল, এই 3 দেশের উপর 500% ট্যাক্স দেবে। মানে তোমরা যদি তেল কিনা বন্ধ না করো, আমরা ট্যাক্স চাপাইয়া রাখলাম, তোমাদের মাল ঢুকবে না। যেটা আগে 100 টাকার মাল ছিল, 100 টাকায় উৎপাদন হইতো, আমেরিকা যায় 150 টাকা বেচা হইতো, সেই মাল এখন 700 টাকায় বেচাবো, কোন শালায় কিনবে? কেউ কিনবে না। সুতরাং এই অবস্থা হবে। $50 বিলিয়ন ব্যবসা করো ভারত তুমি আমার সাথে, চায়না তুমি আমার সাথে $100 বিলিয়ন ব্যবসা করো, তোমরা এই তেল বন্ধ করো, এখান থেকে কিনা লাগলে আমি বেচবো, আমার কাছ থেকে তেল নাও। এই মুহূর্তে ভেনিজুয়েলার সমস্ত তেলের মালিক আমি, মিডল ইস্টের সমস্ত তেলের মালিক আমি, আমরা তেল দিব, 40 বছরের স্টক আছে সারা পৃথিবীতে, সব তেল উঠে বেচা দিব, রাশিয়া থেকে তেল নিবা না, রাশিয়া গরিব হয়ে মরে যাবে। এটা যদি তোমরা মানো তো মানলা, না হইলে 500% ট্যারিফ লাগবে। এখন এইখানে যদি ভারতের সেই ক্ষমতা নাই 500% ট্যারিফ
সহ্য করার, তারা হয়তো মাইনে নিবে যে ওকে ঠিক আছে আমরা রাশিয়া থেকে তেল নিলাম না স্যার। আর এইটা যদি ভারত আজকে বলে, কালকেই ডোনাল্ড ট্রাম্প দেখবেন যে 1 ঘন্টার ভিতরে এসে বলতেছে এই মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, মোদি তুমি যা বলো তাই চাই, তোমার চোখেই আমি পুরা এশিয়া দেখিতে চাই। ট্রাম্প বলবে এবং এটাতে কোনো অবস্থা। এইখানে একজন খেলতে পারে, সেটা চায়না। চায়না যদি বলে যে আসো আমরা খেলি, যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল সহ পৃথিবীতে আরো যেসব দেশগুলো আমেরিকা বিরোধী, ওদের সাথে যদি একটা জোট যদি 2-4 দিনের ভিতরে করে নিতে পারে, তাহলে কিন্তু খেলা জমে যাবে। এইদিকে আবার আমেরিকা দেখেন গ্রিনল্যান্ড দখল করে নিবে, এটার হুমকি দেখেন, গ্রিনল্যান্ডের তলায় অনেক কিছু আছে, এটা নিয়ে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে লাগিয়ে বসছে। ওইদিকে 2 দিন আগে একটা ভাষণে দেখছেন যে এই ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই কি বলে আপনার ভেনিজুয়েলার এই প্রেসিডেন্ট মাদুরো, সে আমার ড্যান্স নকল করছে, মানে এটা তার কলিজায় লাগছে, আরে আমার ড্যান্স নকল করছে, এটাও তার দোষ। এরপর সে এই 2 দিন আগে একই সময় সে মোদির কথাও বলছে যে মোদি আমাকে ইয়েস স্যার বলছে, যে স্যার আমি কি আপনার সাথে দেখা করতে পারি? আরে বাবা, তোমার কাছে কয় বিলিয়ন ডলার দিছে, 67টা অ্যাপাচি হেলিকপ্টার, যেহেতু সে দেখা করবে না, তার পয়সা খাইয়ে দেওয়া বয়ে থাকে, সে দেখা করতে যাবে না। তোমার কাছে এখন নরম থাকবে, কারণ তার পয়সা তো বাইজে গেছে। আবার ফ্রান্স প্রেসিডেন্ট এমিলিয়ান ম্যাক্রনের কথা বলছে, যে ম্যাক্রন তারে বলছে যে প্লিজ আপনি আমার দেশের সরকার কাউকে বললেন না, আপনি প্লিজ আমার দেশের উপরে কোনো ট্যাক্স বসাইয়েন না, হেন না তেন না, মানে বিশাল। কারণ হচ্ছে যে ফ্রান্স থেকে যে ওয়াইন গুলো যায়, এগুলোর উপরে নাকি 200% ট্যাক্স বসাবে আমেরিকা, ফ্রেঞ্চ ওয়াইনের উপরে। আর কারণ হচ্ছে যে আমেরিকার যে ওষুধগুলো ফ্রান্সে আসে, সেগুলোর উপরে ফ্রান্স একটা ট্যারিফ লাগাইছে, সামান্য কিছু বাড়তি ট্যারিফ লাগাইছে। ফ্রান্স এমনি ওষুধ তৈরি করে, ফ্রান্স বিখ্যাত সমস্ত ওষুধগুলো তৈরি করে। এটা নিয়ে মানে ম্যাক্রনরা সে এমন করলো যে সে রাস্তায় নেমে গেছে, জুতা চাটতাছে সবাই, মানে পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান তার জুতা চাটতাছে। ডোনাল্ড ট্রাম্পের মেন্টালিটি। এখন ডোনাল্ড ট্রাম্প এটা ওই যে বললাম মিড টার্ম ইলেকশনে তাকে জিততে হবে, আর এই মিড টার্ম ইলেকশনে জিতার জন্য সে সব করবে। সে আগামী 2-1 দিনের ভিতরে কলম্বিয়ার প্রেসিডেন্টকেও তুলে নিয়ে আসতে পারে। ইরানে তো অলরেডি গ্যাঞ্জাম লাগাইয়ে রাখছে, মানে সে এখন, আগে ছিল আমেরিকার সফট পাওয়ার, যে সমস্ত পাওয়ার সেই করতো, যেমন জাতিসংঘে যায় যখন 10 জন একটা পিকনিকের আয়োজন করবে, সুতরাং আমেরিকা চাইলো যে না পিকনিকটা 7 তারিখ হবে, সুতরাং সে করলো কি 5 জনরে বললো যে দেখো দোস্ত, তোমরা তো আমার বন্ধু মানুষ, তোমাদের কি কি সমস্যা আমি গাড়ি টাড়ি দিব, তোমাদের সমস্যা নাই, তোমরা ওই 7 তারিখের পিকনিক ডেটটাই মাইনে নিও। তারপরে 2 জনরে বলে যে ওই তোরা আমার কথা মানবি না, যদি না মানস তোদের পোদের চাল তুলে হলাম কালকে সকালে যেতে। এই বেটাও ডরে মাইনে নিল। আর বাকি রইল 2 জন, তো নিজের ডেট তো নিজে দিছে, সবাই মিলে মাইনে নিল ওকে 7 তারিখের ডেট। আমেরিকা সব পাওয়ার ওইভাবে খরচ করতো। আর এখন হচ্ছে যে গুন্ডাগার্দি পাওয়ার, মানে আমি যা বলবো তা। আবার আপনারা এটাও তো বলতে পারেন এখন যে চায়না আর ইন্ডিয়া এক হইতে পারবে কিনা, কারণ ওদের মধ্যে তো যুদ্ধ, ভাই ওদের মধ্যে যুদ্ধ চলছে মাত্র 2টা না 3টা, এটা কোনো যুদ্ধ না, যুদ্ধের জাত না। ফ্রান্স আর ইংল্যান্ডে 106 বছর যুদ্ধ চলছে, যেটাকে 100 ইয়ার্স ওয়ার বলা হয়। শত যুদ্ধ চলছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে, কিন্তু তারাই এক হইয়া ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করছে, তারাই এক হইয়া এখনো এক জায়গায় দাঁড়াই আছে। যদিও এখন ব্রেক্সিট বলে হয়তো ইউরোপিয়ানদের বেড়ে গেছে, কিন্তু 99% সবকিছুতে এক, মানে এক ইউরোপিয়ান এক হয়েছিল। 100 ইয়ার যুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এগুলো সবকিছুর পরেও তারা একই জায়গায় দাঁড়াইছে। এই জার্মান ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঘটাইছে জার্মান, তারা এখন ইউরোপিয়ান সদস্য না, এক না। জিও পলিটিক্সে কেউ চিরশত্রু বা কেউ চিরবন্ধু না। এই জিনিস তো এই জন্য বলছি, যদি এখন চায়না লিড করে, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল, আরো যারা আমেরিকান বিদ্বেষী আছে, সব একজোট হলে আমেরিকার সাথে খেলা হবে। কারণ রাশিয়া তো যেতে সব শেষ, রাশিয়া এখন তেল বন্ধ গেলে শেষ, ওদের কফিনের শেষ পেরাক। তো রাশিয়ার কাছে এখনো আমেরিকার চেয়ে 500টা বেশি পারমাণবিক বোমা আছে। আপনি যখন এক জায়গায় দেওয়ালে যখন পিঠ থেকে যাও, যখন বাঁচার আর উপায় নেই, তখন যে কোনো সময় যে কোনো কিছু ঘটাইতে পারেন। যে আমি তো 10 বছর পরে মরবো, তো ঠিক আছে 10 বছর আগে তোদের সহ নিয়ে মরি, এক লগ ওকে, দুটাই পাগলা হয়ে গেলাম। ট্রাম্প যেরকম পাগলা, পুতিনের সেরকম পাগলা হয়ে গেলাম, মায়েরা দিল চাপ লাগা তোরা এবার জাহান নামক 3য় বিশ্বযুদ্ধ, 4th ওয়ার্ল্ড ওয়ার, সমস্যা নাই তো। তখন কি হবে? তো এগুলো সবকিছুই পরিষ্কার হইতে থাকবে আরো 2-1 সপ্তাহ পর, আস্তে আস্তে দেখা যাক আসলে কি হচ্ছে। এই জন্যই থাম্বনেলে লিখেছিলাম যে 500% ট্যারিফ, ইন্ডিয়া কি শেষ? না, ইন্ডিয়া শেষ না, চাল এখনো আরো আছে।